ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা করব 2024 সালের পর্ষদের যে টেস্ট পেপারটা বেরিয়েছে তার 259 পেজের খ বিভাগ খ বিভাগের যে ভেরি শর্ট অ্যান্সার টাইপের যে প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তর, অর্থাৎ দুয়ের দাগের। ঠিক আছে, তো তোমাদের যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সামনের বছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভালো করে এগুলো তৈরি করবে, তো তাতে আশা করি তোমাদের পরীক্ষায় ফল ভালোই হবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, 2-1 দাগের বলছে বায়ুমণ্ডলের কোন স্তরের উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি পায়? তো এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, এবং এই স্তরের উচ্চতা হচ্ছে 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত, এবং উষ্ণতা -56 থেকে 0 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়। অথবা যেটা আছে 2-1, কোলবেডের মধ্যে কোন জ্বালানি গ্যাস থাকে? কোলবেডের মধ্যে মিথেন থাকে, সেটাকে বলা হয় কোলবেড মিথেন বা সিবিএম। অনেক সময় প্রশ্ন আছে সিবিএম কি, তোমাদের এই উত্তরটা দিতে হবে। আচ্ছা, 2-2টা ওজোন স্তর ধ্বংস করে এইরূপ একটি জৈব পদার্থের নাম লেখো। এইরূপ একটি জৈব পদার্থের নাম হলো ক্লোরোফ্লুরোকার্বনস। দেখো আমি লিখেছি ক্লোরোফ্লুরোকার্বনস বা CFC। 2-3 কি আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন এর মধ্যে কোনটি উষ্ণতর? দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কত, 30-এর সাথে 273 যোগ হবে করে হচ্ছে এত কেলভিন, মানে হচ্ছে 303 কেলভিন। তাহলে অবশ্যই 303 কেলভিন 300 কেলভিনের থেকে বেশি উষ্ণতর। তাহলে তোমাদের উত্তরটা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি উষ্ণতর। দেখো 2-4 একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার অক্সিজেন ও 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটিতে বেশি সংখ্যক অণু আছে? দেখো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সময়ায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। তো তার মানে এখানে যেহেতু চাপ নির্দিষ্ট এবং আয়তনও নির্দিষ্ট, তা সেই জন্যই 1 লিটার অক্সিজেনও যতগুলো অণু থাকবে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও ততগুলোই অণু থাকবে। 2-5 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? দেখো আমি লিখেছি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তার মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা হচ্ছে 1/273 এর মান। তোমরা কিন্তু পরীক্ষা এলে এইভাবে লিখবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিই, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যে উত্তর যখন লিখবে না সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে, শুধুমাত্র এক কথায় মানে একটা লাইনে মানে একটা শব্দে উত্তর লিখবে না, তাতে কিন্তু পরীক্ষক যিনি তার কাছে এটা খুব বিরক্তিকর লাগে। তো কথাটা যেন পুরো বাক্যে হয় উত্তরটা, ঠিক আছে? অথবা দিয়ে আছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে গাণিতিক সম্পর্কটি লেখো। দেখো আমি লিখেছি আলফা = β/2 = γ/3। আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের, বিটা মানে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনের। তো তোমাদের শুধু দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কের সাথে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা চেয়েছে, কাজেই এইটুকু লিখলেই হবে। যদি এটাও চায় তাহলে পুরোটা লিখতে হবে। আচ্ছা, এবার দেখো বলছে যে ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে? সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয় যদি বস্তুকে লেন্স থেকে 2f দূরত্বে রাখা হয়, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হবে। অথবা দিয়ে যে এটা আছে গাড়ির ভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। ঠিক আছে, স্পষ্ট দর্শনে 2-7 স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনের
ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার, এটাকে বলা হয় নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট। এর থেকে যদি কম দূরত্বে কোনো বস্তুকে রাখা হয় তাহলে কিন্তু সেই বস্তুকে মানে সেই বস্তুর আমাদের চোখে খুব ভালোভাবে তার প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। 2-8 এইরূপ একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটর, ফ্যান, এগুলো এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 2-9 2 ওহম, 3 ওহম ও 5 ওহম রোধের 3টি পরিবাহীকে শ্রেণী সমবায় যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে? শ্রেণী সমবায় যদি কোনো রোধকে 2 বা 3টে রোধকে যুক্ত করা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে উত্তরটি কী হবে? যে একই মানের তড়িৎ প্রবাহিত হবে। 2-10 কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয় ধর্ম আছে? রেডন। রেডন একটা নিষ্ক্রিয় গ্যাস এবং এটা একটা তেজস্ক্রিয় গ্যাস। আচ্ছা, এবার দেখো স্তম্ভ মেলানো 2-11 দাগের। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এগুলো কিন্তু খাতায় করবে। ইউরেনিয়াম উত্তর মৌল, তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত ধাতু, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, কাঁসার উপাদান মৌল। ইউরেনিয়াম উত্তর মৌল এগুলোর মধ্যে কোনটা? পিইউ, প্লুটোনিয়াম। তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত ধাতু কোনটা? অ্যালুমিনিয়াম। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন। অ্যাকচুয়ালি ফ্লোরিন হচ্ছে সবথেকে, যতগুলো মৌল আছে তার মধ্যে সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল। কাঁসার উপাদান মৌল কোনটা? টিন। আচ্ছা, 2-12টা বলেছে, দেখো N2 অণুর লুইস ডট গঠন দেখাও। দেখো N2 অণুর লুইস ডট গঠন দেখাতে বলেছে। আচ্ছা, নাইট্রোজেন পরমাণুর বা নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 7। তার মানে 7টা প্রোটন আছে এবং 7টা ইলেকট্রন আছে। তাহলে 7টা ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়? 7টার প্রথম কক্ষে তোমরা জানো সর্বোচ্চ 2টো থাকতে পারে, তাহলে 2টো থাকলো, বাকি থাকলো কটা? 5টা। তাহলে তারপরে কক্ষপথে থাকছে কটা? 5টা। তার মানে শেষ কক্ষপথে হচ্ছে 5টা ইলেকট্রন, এটাই যোজ্যতা কক্ষ। ঠিক আছে, তাহলে এই 5টা ইলেকট্রন কীভাবে সজ্জিত থাকে? আমরা কিন্তু ভিতরের যে কক্ষপথ তার ইলেকট্রনগুলো আমরা কিন্তু যখন আমরা রাসায়নিক বন্ধন করি তখন কিন্তু ভেতরের ইলেকট্রনগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করি না, কারণ বন্ধন তৈরি হয় শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন দিয়ে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দিয়ে। তো 5টা ইলেকট্রন আমরা দেখব কীভাবে থাকে। ধরো নাইট্রোজেন, ঠিক আছে, 5টি ইলেকট্রনকে আমি এভাবে লিখলাম, এদিকে 2টো আর এদিকে 3টে। কেন লিখলাম আমি বলছি। লিখলাম এদিকে 2টো আর এদিকে 3টে, তা 2টো নাইট্রোজেন পরমাণু আমরা লিখলাম। 3 আর 2 5, 3 আর 2 5। এইবার দেখো তাহলে এর মানে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে গেলে কটা ইলেকট্রন লাগবে? 5টা আছে, তাহলে আরও 3টে লাগবে। আরও 3টে ইলেকট্রন যদি পায় তাহলে এর সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হবে। তাহলে এখন নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন থেকে যদি 3টে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে তার 8টা পূর্ণ হবে। কিন্তু এইটার কী হবে? এর তো পূর্ণ হলো না, এতে তখন 2টো ইলেকট্রন থাকলো। এরম ক্ষেত্রে কী হবে? এরা ভাগাভাগি করবে। ভাগাভাগি করবে মানে এর 3টে ইলেকট্রন এ নেবে, আবার এর 3টে ইলেকট্রন এও নেবে, মানে এর 3টে ইলেকট্রন এ ব্যবহার করবে আর এর 3টে ইলেকট্রন এ ব্যবহার করবে। নিজেটা তো করছেই, প্লাস এর 3টে ব্যবহার করছে, মানে এর 3টে আর এর 3টে দুজনে যুগ্মভাবে ব্যবহার করবে। তাহলে এর কটা হবে? 8টা হয়ে গেল। ঠিক আছে, আবার এই 3টে এও ব্যবহার করছে, তাহলে এরও কটা হলো? এরও হয়ে গেল 8টা। 1 2 3 4 5 আর এই 3টে 8টা, আর 1 2 3 4 5 8টা। তার মানে কি হলো যে মাঝখানে 6টা ইলেকট্রন দুজনেই ব্যবহার করবে, তা প্রত্যেকের 8টা করে বহিস্থ কক্ষ ইলেকট্রন হলো, ভাগাভাগি করে নিল, শেয়ার করে। ঠিক আছে, এইবার এর একটা এরম যদি ইলেকট্রন হয় তাহলে এক বন্ধনী হয়, কিন্তু এর 3টে আছে, তাহলে কটা কী বন্ধনী হবে? 3 ত্রিবন্ধনী। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে যে একটা মৌলিক পদার্থের নাম করো যার অণুতে ত্রিবন্ধন বর্তমান। তো তোমরা বলতে পারো একটা মৌলিক পদার্থ হলো নাইট্রোজেন, নাইট্রোজেনের অণুতে ত্রিবন্ধন বর্তমান, এই যে 3টে বন্ধন। ঠিক আছে, বা এটাকে আমরা লিখি
N2। তাহলে এইগুলো বন্ধন গঠন করলো, 3টে বন্ধন, আর 2টো ইলেকট্রন এদিকে থেকে গেল, এদিকে লিখলাম, আর এর 2টো এদিকে থাকলে এদিকে লিখলাম। তাহলে এই হলো লুইস ডট গঠন নাইট্রোজেন অণুর। 2-13 বলছে রূপার গহনার উপর সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? রূপার গহনায় সোনার প্রলেপ, তাহলে কোনটা ব্যবহৃত হবে? ব্যবহৃত হবে হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। এই যে আমি লিখেছি পটাশিয়াম অরোসায়ানাইড, কে ব্র্যাকেট দিয়ে AU, এটা গোল্ডের চিহ্ন তোমরা জানো, আর CN2, এটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, এর জলীয় দ্রবণ ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে রূপার ওপর সোনার প্রলেপ দিতে। 2-14 অম্ল মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। অথবা দিয়ে আছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ চালনা করা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ চালনা করা হয়। 2-15 পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কোন পদার্থ মিশিয়ে উত্তপ্ত করা হয়? অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে শুষ্ক কলিচুন CaOH2 অথবা পোড়াচুন CaO ব্যবহার করা হয়। এই যে আমি লিখেছি CaOH2 বা CaO, ঠিক আছে, এটা হচ্ছে পোড়াচুন আর এটা হচ্ছে কলিচুন। 2-16টা কী বলেছে? ওলিয়াম কি? ওলিয়াম হলো পাইরো সালফিউরিক অ্যাসিড H2SO7। দেখো আমি লিখেছি H2SO7 বা পাইরো সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার সময় গাঢ় 98% সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাইঅক্সাইড SO3 মেশালে এই জিনিসটা তৈরি হয়, একে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়। অথবা দিয়ে যেটা আছে লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড N2O। 2-17 বলছে ইউপ্যাক নাম লেখো। CH3CH2CHO। দেখো CH3CH2CHO, এই CHO থাকলে কী হয়? এটা অ্যালডিহাইড হয়, আর নামের শেষে কী হয়? অ্যাল কথাটা যুক্ত হয়। তাহলে 3টে কার্বন আছে মানে প্রোপান, তার সাথে অ্যাল, অর্থাৎ প্রোপানাল, ঠিক আছে। আচ্ছা, অথবা দিয়ে আছে 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেনের সংকেত লেখো। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কী হতে পারে? CH3 CH2 CH3, অর্থাৎ 3টে কার্বন আর 8টা হাইড্রোজেন, এটা হলো অ্যালকেনের সংকেত। এটাকে কী বলা হয়? প্রোপেন। 3টে কার্বন আছে, প্রোপেন। 2-18 দেখো কি বলছে? পলিথিনের মনোমার কি? পলিথিন হচ্ছে একটি পলিমার, আর যা দিয়ে এই পলিমারটা তৈরি সেটাকে বলা হয় মনোমার। পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন বা ইথিন, ঠিক আছে, C2H4 ইথিলিন। আমি লিখলাম পলিথিনের মনোমার হলো ইথিলিন বা C2H4 বা CH2 ডবল বন্ড CH2, এটা হলো ইথিলিনের সংকেত, আর এটা হলো গঠন, এটা সংকেত, এটা গঠন, ঠিক আছে। তো এই হলো 259 পেজে পর্ষদ টেস্ট পেপারের তোমাদের খ বিভাগে যে প্রশ্নগুলো ছিল, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তার উত্তর আমি তোমাদের ডিটেলসে উত্তরগুলো ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমরা এগুলো করে ভালো রেজাল্ট করবে। আর তোমাদেরকে বলবো, তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা, তোমরা ভালো করে পড়াশোনা করো, বুঝে পড়ো, ঠিক আছে। কোথাও কোনো যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে সেগুলো জানতে চাইতে পারো। তোমরা আশা করি ভালো করবে। আর যারা সামনের বছর মাধ্যমিক দেবে তারা এখন থেকেই প্রস্তুতি নাও এবং এগুলো প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের বলবো, যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে তাহলে এখানেই রাখছি, ভালো থেকো।